নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই হরর পডকাস্টে আপনারা শুনতে চলেছেন একটি ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনায় আপনারা শুনবেন একটি পরিবারের কথা। সেই পরিবারের সদস্য কিভাবে নিজের পরিবারকে ছাড়খাড় করে দিয়েছিল সামান্য কিছু সম্পত্তির লোভে। হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কালো জাদু বিষয়ক কিছু একটা ঘটনা, আর সেটা একদম ঠিকই ভাবছেন। কালো জাদু জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা অনেকেই জানি, কারণ আমরা বিগত অনেক এপিসোডে কালো জাদুর ঘটনা শুনিয়েছি। আজকে আবারও একটি কালো জাদুর ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা আমাকে ঘটনা পাঠানোর জন্য মেল করুন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও আমার ফেসবুকে আপনারা আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন। ফেসবুকে অজানা সত্য নামেই আমার পেজটি রয়েছে। এবং আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। সেখানে আপনারা আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের ঘটনার দিকে। তো তোমরা অবশ্যই ঘটনা পাঠিও, কারণ ঘটনার খুবই দরকার যাতে আমরা এপিসোডটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন অঙ্কিতা শিকদার। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি অঙ্কিতা শিকদার। আমি অনেক দিন ধরেই তোমার অজানা সত্যে তোমার কণ্ঠে ঘটনা শুনি। খুব ভালো লাগে তোমার কণ্ঠে ভূতের ঘটনা শুনতে। প্রতি বুধবার এবং শনিবারের রাত আমি অনেক ভয় নিয়েই কাটাই এবং আমার ভয় পেতে প্রচণ্ড ভালো লাগে। তোমার মাধ্যমে সেটা আরও বেশি হয়। ধন্যবাদ তোমাকে এরকম ধরনের ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে আমি ঘটনা লিখে পাঠাবো, তবে বিশেষ কারণে ঘটনা তোমাকে পাঠানো হয়নি। তবে আজ আমি তোমাকে একটা ঘটনা লিখছি, যেই ঘটনাটা তোমার অনেক ভালো লাগবে এবং আশা করছি শ্রোতা বন্ধুরাও এই ঘটনাটিকে এনজয় করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনার দিকে চলে যাই। দাদা, এই ঘটনাটা ঘটেছে আমার পুরো পরিবারের সঙ্গে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়িতে আমাদের যৌথ পরিবার ছিল, যেখানে দাদু, ঠাকুমা, কাকা, কাকি, জ্যাঠা, জেঠি ছিল। দাদু মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হতো, কারণ দাদু বেঁচে থাকা অবস্থায় সম্পত্তি ভাগ করে দিয়ে যাননি। এবার এই নিয়ে বাড়িতে রীতিমতো ঝামেলা হতো। এখানে বলে রাখি, দাদুর একটা দোকান ছিল। এবার বাবা, কাকা আর জ্যাঠা এরা তিনজন মিলে যখন সম্পত্তি ভাগাভাগির বিষয় নিয়ে আলোচনা করতে বসেছিল, তখন বাবা আর জ্যাঠারা নিজেদের ভাগ নিয়ে সবকিছু মেনে নিয়েছিল, কিন্তু কাকারা করছিল শয়তানি। আমার কাকা বাড়ির ভাগ পাওয়া সত্ত্বেও দাদুর সেই দোকানটাকেও হাতাতে চেয়েছিল। কাকা অনেক চেষ্টা করেছে, বাড়িতে রীতিমতো ঝামেলা করেছে। তবে যেহেতু সেই মুহূর্তে ঠাকুমা বেঁচে ছিল, তাই দাদুর পরে ঠাকুমা ছিল আমাদের বাড়িতে সব থেকে সিনিয়র। তো ঠাকুমার কথা অনুযায়ী এবং বিভিন্ন সরকারি কাজের মাধ্যমে ঠাকুমা নিজের সিদ্ধান্ত নিয়ে দোকানটা আমার বাবার নামে করে দেন, যেটা দেখার পর কাকা বিভৎস রেগে যায়। তবে আমার জ্যাঠা কিছু মনে করেননি,
জ্যাঠা বড় এবং আমার বাবা তার থেকে ছোট। ছোট ভাই বেশি পেলেও বড়রা রাগ করে না। তবে আমার কাকা বীভৎস রেগে যায়। এরপর বাড়িতে শুরু হয় অনেক অশান্তি। কাকা কাকিরা ঠাকুমার সঙ্গে বীভৎস বাজে ব্যবহার করত। ঠাকুমা যখন কোথাও বাইরে বেরোতো, পাড়ায় গল্প করত, ঠাকুমা বাড়ি ফেরার সময় দেখত ঘরে তালা দেওয়া, ঢুকতে পারত না। অনেকক্ষণ বাইরে ঠাকুমাকে দাঁড়িয়ে থাকতে হতো। রাতের বেলা যখন ঠাকুমা খাবার খেত, কখনো কখনো ঠাকুমাকে খাবারের মধ্যে অনেক কটা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিত, যেটা ঠাকুমাকে অনেক ক্ষতি করত। এই করতে করতে ঠাকুমা অনেক অত্যাচার সহ্য করছিল এবং একদিন শারীরিক অবস্থা এত বাজে হয়ে যায় যে তিনিও দেহত্যাগ করেন। সেই মুহূর্তে আমার বাড়ির সিনিয়র বলতে আমার জ্যাঠা। কাকা দোকানটাকে হাতানোর জন্য অনেক চেষ্টা করতেন। তো একদিন কাকা আমার বাবার শরীর খারাপের সুযোগ নিয়ে বাবার কাছে কাগজপত্র নিয়ে আসে এবং বলে, অনেক হয়েছে, এবার দোকানটা আমার নামে করে দে, এনে কাগজ, এখানে একটা সাইন কর। সেই সময় আমার মা প্রচণ্ড রেগে যান, এমনকি আমার জ্যাঠাও রেগে যান। জ্যাঠা কাকাকে সেই মুহূর্তে একটা কষিয়ে চড় মারেন এবং কাকা মাটিতে পড়ে যায়। খুব জোরেই চড়টা মেরেছিল জ্যাঠা এবং রেগে রেগে বললেন, দাদাটার এই অবস্থা, তুই এই মুহূর্তে এসে দোকান হাতানোর চেষ্টা করছিস, দাদার কাছ থেকে সিগনেচার চাইছিস। কাকা তখন বলে ওঠে, আমার গায়ে হাত তুললি, এর ফল কিন্তু একদম ভালো হবে না। এই বলে কাকা ঘর থেকে বেরিয়ে যান এবং সেই দিনই বাড়ি ছেড়ে কোথায় যেন চলে যান। জ্যাঠা যেহেতু রেগে ছিলেন, তাই আর বেশি কিছু জিজ্ঞাসাও করেনি যে কোথায় যাচ্ছিস বা কি বৃত্তান্ত। এইদিকে বাবার শরীর প্রচণ্ড খারাপ। বাবার শরীর যখন ঠিক হয় তখন বাবা দোকানটিকে ভাড়ায় চালাতে শুরু করলেন। প্রথম যেই লোকটি সেই দোকানে দোকানদারি করতেন, তিনি দিয়েছিলেন একটা মিষ্টির দোকান। দোকানটা ভালোই চলছিল, যেহেতু একদম বাজারের মধ্যে, তাই ভালো পরিমাণে টাকাও ইনকাম হচ্ছিল। কিন্তু হঠাৎ 2 মাস পরেই দোকানে দেখা গেল একটা অদ্ভুত সমস্যা। দোকানের মধ্যে সবসময় মনে হতো যে কেউ যেন রয়েছে। কখনো কখনো মিষ্টি দইয়ের হাঁড়ি আপনা আপনি ফ্রিজ থেকে পড়ে যেত। কখনো কখনো দোকানের ঝাঁপি তুললে দেখা যেত ফ্রিজ খোলা। এমনও দেখা গেছে দোকানের পেছন দিকে একটা জানলা ছিল, তার পেছনেই ছিল একটা পুকুর। দোকানে থাকা পনির সেই জানলার মধ্যে গোজা রয়েছে। এই জিনিসগুলো কে করছে সেটা মিষ্টির দোকানদাররা বুঝতে পারল না। তবে একদিন হঠাৎ করেই সেই দোকানদার দৌড়ে দৌড়ে আমাদের বাড়িতে এলো। তার চোখে মুখে ছিল ভয়ের ছাপ। সে বলে, ওই দোকানে আমি আর দোকানদারি করব না বলে তিনি সেখান থেকে চলে যান। এরপরে যিনি দোকানদারি করতে এসেছিলেন তিনি দিয়েছিলেন রঙের দোকান। ভালোই ব্যবসা চলছিল। তবে কখনো কখনো দেখা যেত রঙের কোটোতে রং নেই। কখনো দেখা যেত সেই রঙের কোটো কেউ যেন তুবড়ে ফেলে দিয়েছে। এমনকি রঙের দোকান বন্ধ হয়ে যাওয়ার পর রাতের বেলা তার পারিপার্শ্বিক দোকানগুলো সকালে উঠে বলতো যে রাতের বেলা নাকি দোকানের ভেতর দিয়ে কেমন যেন ঠক ঠক করে শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল, যেন কেউ শাটারে জোরে জোরে বাড়ি মারছে। আমরা বেরিয়ে দেখেছি কেউ নেই। সেই দোকানে বড্ড অলৌকিক কিছু জিনিস ঘটতে থাকে, যার কারণে কোনো দোকানদারি বেশি দিন এসে সেই দোকানটাকে ভাড়ায় নিতে পারত না। অপরদিকে আমার জ্যাঠার শরীর বীভৎস খারাপ হয়ে গেছে।
তার পিঠের দিকের হাড়গুলো কেমন যেন বড় হয়ে গেছে, এমন বড় হয়ে গেছে যেটাকে কেমন যেন জন্তুর মতো দেখতে লাগছে। পিঠের হাড়গুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসবে। জ্যাঠার দাঁত পড়তে শুরু করে, চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। চোখে ঘুম নেই, জ্যাঠা সারা রাত জেগে বসে থাকে। জ্যাঠার শরীর দিন দিন কেমন যেন অকেজো হতে শুরু করে। আমার জেঠিমা বড্ড কান্নাকাটি শুরু করে এবং বাড়িতে কারোরই মন মানসিকতা একদমই ভালো নেই। হঠাৎ করেই একদিন জ্যাঠার স্ত্রী অর্থাৎ আমার জেঠিমার শরীর বীভৎস খারাপ হয়ে যায়। জেঠিমা হঠাৎ করেই নিজের চুল ছিঁড়তে থাকে, এমনকি নিজের শাড়িতে নিজেই আগুন লাগাতে যায়। মাঝে মধ্যে খিলখিল করে হাসে। আমরা মনে করতাম যে হয়তো জেঠিমা পাগল হয়ে গেছে। জেঠিমাকে যখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার কোনো রোগের লক্ষণ খুঁজে পাননি, এমনকি জ্যাঠারও না। ডাক্তার বলছেন এদের তো কোনো কিছুই হয়নি, তাহলে এরা এরকমটা করছে কেন? আমরা প্রচণ্ড ভয়ে ছিলাম এবং দিন দিন আরও অবস্থা খারাপ হতে শুরু করলো। জেঠিমা নিজের নখ তুলে ফেলতো আপনা আপনি। জেঠিমা নিজের নখ কামড়ে তুলে ফেলতো এবং গল গলিয়ে রক্ত বেরোতো। বাথরুমে অনেকবার জেঠিমা পড়ে গেছে, মাথা ফেটেও গেছে, তবে তার মুখে সবসময় একটা হাসি থাকতো, যেন পাগল হয়ে গেছে এক প্রকারের। আর অপরদিকে জ্যাঠা দিন দিন কেমন যেন জন্তুর আকৃতি হয়ে যাচ্ছে। তার স্পাইনাল কর্ড যেন বেঁকে কুঁজো হয়ে গেছে। কেউ বুঝতে পারছে না যে এই জিনিসটা কেন হয়েছে। তখন আমার মায়ের কথা অনুযায়ী বাড়িতে একজন ওঝাকে ডাকা হয়। সেই ওঝা এসে তাদের অবস্থা দেখে বীভৎস ভয় পেয়ে যায়। ওঝা দেখার পর বলে এদেরকে একজন বান মেরেছে এবং খুব ভয়ানকভাবে বান মেরেছে। এই মুহূর্তে এদের দুজনকে বাঁচানো খুবই মুশকিল। বাবা সমস্ত ঘটনা খুলে বলে। তখন তিনি কিছু যজ্ঞের আয়োজন করেন এবং বাড়িতে পুজো হয়। ওঝা জ্যাঠার এবং জেঠিমার হাতে এক ধরনের তাবিজ বেঁধে দেন এবং বলেন আগামী 1 মাস এই তাবিজ কিন্তু কেউ খুলবে না। যদি 1 মাসের মধ্যে কোনোদিনও তোমরা তাবিজটিকে খুলে ফেলো, তাহলে সেই মুহূর্তেই এদের মৃত্যু হয়ে যাবে, কারণ এদের ওপরে যেই অতৃপ্ত ছায়াটা রয়েছে তাকে দূরে করার জন্য এই তাবিজটা দেওয়া। যদি এই তাবিজটাকে কিছু মুহূর্তের জন্য খোলা হয়, তাহলে সেই অভিশপ্ত আত্মা এদেরকে শেষ করে দেবে। ওঝার কথা অনুযায়ী বাবা এবং মা তাই করে। জ্যাঠা জেঠিকে দেখে শুনে রাখতে শুরু করে। যত দিন যায় জ্যাঠার শরীরের কোনো উন্নতি হয় না। তবে যখন 1 মাস হয়ে যায়, তখন হঠাৎ করেই আস্তে আস্তে জ্যাঠা কথা বলতে শুরু করে। জেঠিমাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। ওঝা আরেকবার বাড়িতে আসে এবং আরেকবার যজ্ঞের আয়োজন করে এবং বলে আমি আরও একটা তাবিজ দেব এবং এই তাবিজটাকে ধারণ করতে হবে তোমাদেরকে সারা জীবনের জন্য। তো এরপর তারা তাই করে এবং তারা দুজন একদম সুস্থ হয়ে যায়। তবে হঠাৎ করে এরই মাঝে একটা খবর আসে যে আমার কাকা নাকি একটা লরি অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং আমার কাকিমণি প্রেগনেন্ট ছিল। সে পেটে বাচ্চা থাকা অবস্থায় পুকুরে ডুবে মারা গেছে। এগুলো কি করে হয়েছে, কেন হয়েছে, কারোর কাছে কোনো ব্যাখ্যা নেই। এরপর ওঝাকে যখন আরেকবার ডাকা হয়, তখন ওঝা বলে এই বানটা কাকা কাকিমণি দুজনে মিলে জ্যাঠা জেঠিমার ওপরে মেরেছিল। জ্যাঠা এবং জেঠিমার ওপরে সেই অদ্ভুত ছায়া যখন বশ করতে পারছিল না, তখন তারা কাকা এবং কাকিমণিরই ক্ষতি করে বসে। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। এখন আমার পরিবারে আমার একটা ছোট বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছে, আমার বাবা মা দুজনেই মারা গেছে এবং আমি সুখী আছি।
সত্যি নিজের পরিবারের মানুষ এতটা ক্ষতি করতে পারে সেটা ভাবলেই অবাক লাগে। সামান্য সম্পত্তির কারণে নিজেদের মায়ের পেটের ভাইদের এত বড় ক্ষতি করতে পারে। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত আপনারা কমেন্টে অবশ্যই জানান। আমরা চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অজন্তা হরি, আমাদের সঙ্গে রয়েছেন নন্দিনী দে, সুমিত্রা পত্তনায়ক, কমেন্ট করেছেন এমডি সোহেল, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, বিশ্বজিৎ দাস, এমিওয়ে বান্টাই 24, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, অমিত ভট্টাচার্যী, পাল্লা কাটাট্টা, কমেন্ট করেছেন অজন্তা হরি, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন বিদাস FF, MH বাবু, কমেন্ট করেছেন বাই দ্য ওয়ে ইট সুরজিৎ, কমেন্ট করেছেন আকাশ হাজরা, কমেন্ট করেছেন MD মঞ্জু। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে এরকমই ভূতের ঘটনা আপনারা নিয়মিত শুনতে পারেন। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।